হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার, গুড মর্নিং, গুড আগ, বুয়েনাস দিয়াস। টুপির খেলা দেখায় নেই। এই এখন অনেকটা নবাবদের মতো দেখাচ্ছে না? হ্যাঁ, আজকে নবাবদের বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের গল্প বলবো এখন। থ্যাঙ্কস। নাম হচ্ছে কাঠগোলার কাঠগোলাপি। একটা মেসেজ দেখতেছে, সব ধান্দাবাজ মেসেজ কই থেকে আসে। ওকে, জুন 8, 2020 থেকে শুরু করেছি এবং আজ এই কয়েকদিন আগে শেষ হয়েছে। প্লেস কাঠগোলা, মুর্শিদাবাদ, 1756। ভাগীরথী নদীর পূর্ব পারে মুর্শিদাবাদের একটি জায়গার নাম কাঠগোলা। কাঠগোলার নাচমহলে চলছে নৃত্য, তা ধিন ধিন তা ধিন ধিন। হ্যাঁ, নৃত্য করছে কে? বাজিরা তো বটেই, সাথে আছে মীর জাফরের আদরের মেয়ে গোলাপি, এই জন্য নাম হচ্ছে কাঠগোলাপি। সে প্রায় এসে গোপনে নাচের তামিল নেয়। এখন সে ভালোই নাচে, গানও শিখে ফেলেছে। সখীরা বা বাইজিরা সে আসলেই তাকে ধরে বলে, চল একসাথে গান বাজনা করি। হ্যাঁ, আর খুব প্রশংসা করে। কিন্তু মাঝে মাঝে দুই একজন বাইজির আবার ভয় পায়, না পরে মালিক জানতে পারলে গর্দান নিয়ে নিবে, অসুবিধা আছে। তারপরেও চলে, গোপন জিনিস গোপনে সবসময় চলে। আমার গানটা গাই কি, খুব সুরের তালের গান। मैं तायफ मुजरा করুঙ্গি, এই ধরনের গানে ঝুম তালে ঘন্টার পর ঘন্টা চলে যায়। কিন্তু বাইজিরা যতই তাকে প্রশংসা করুক, নাচনিয়ারা যতই তাদের আদর করুক, সেখানে বারবনিতেরাও আসে। হ্যাঁ, রক্ষিতেরা আসে। তারা রাজকুমারী গোলাপি বলে ডাকে। হ্যাঁ, আমাকে আদর করে, গোপন করে, ওখানে হাসাহাসিও করে অনেকে। কিন্তু যতই গোপনে রাখার চেষ্টা করুক, এ কথা আস্তে আস্তে কাঠগোলার রংমহলের বাইরে ছড়িয়ে পড়ে। তুষের, আগুনের তুষের শিখার মতো একটু একটু করে বাড়তে থাকে। গোলাপির বাবা মীর জাফর জানে না, কিন্তু ভাই বোনেরা কিছুটা শুনেছে। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করতে চায় না। গোলাপের একটু গেছে আর কি, এই এটা ওকে, নাথিং, নাদা। কিন্তু মুন্নি বেগম জানতে পারে, কিন্তু এখন কি করবে? মুন্নি বেগম ভাবে মীর জাফরের মেয়ে, কিংবা শাকিলা জাফর ওরফে গোলাপির মা, ভয়ে ভয়ে থাকে। আবার মীর জাফরকে বললে উল্টাও হতে পারে, কারণ মীর জাফর এই মেয়েটাকে খুবই আদর করে। বলে দুনিয়া একদিকে আর আমার গোলাপি আর একদিকে, এইরকম অবস্থা। এই আরেকটু করে নেই ভাজ। হ্যাঁ, আচ্ছা। এমনি করে কয়েক মাস কেটে যায়। মানুষ বিভিন্ন ব্যাপারে ব্যস্ত, এইসব ব্যাপারে দেওয়ার মতো সময় কারো নাই। দেখা যাবে। হ্যাঁ,
কিন্তু আস্তে আস্তে মির্জাফরের কানে ওঠে, একজন দুইজনে গিয়া বলে যে এরকম হচ্ছে। তখন বউকে এসে জিজ্ঞাসা করে, এই মুন্নি, তুমি কি জানো যে শাকিলা এরকম করতেছে? বউ ভয়ে কয় কি, না আমি তো জানি না। হ্যাঁ জানো না? না তুমি জানো ঠিকই, আমাকে কেন বলো নাই? তো মুন্নিও কম না, আরে আমি কি বলুন, তোমার আদর মেয়েকে কিছু বললো তুমি তো রাগ করো, কোনো কিছু বিশ্বাস করতে চাও না। তারপর মির্জাফর রেগে যায়। একদিকে নবাব সিরাজদৌল্লা আমাকে বিশ্বাস করে না, আমাকে গৃহবন্দী করতে চায়, আমাকে বাদ দিয়ে আরেকজনকে প্রধান সেনাপতি বানাতে চায়, আর ঘরে এসে দেখি তুমি আমার আদরের মেয়ে গোলাপিকে দেখে রাখতে পারোনি, আমি কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো? আবার কি মির্জাফরের বউ বলে, হ্যাঁ আপনি তো শাসন করতে দেন নাই, আর আমি আমার মতো বেগমটা কি করবেন? আরেকটা বেগম নিয়ে আসেন, আপনাকে কে বাধা দিচ্ছে? মির্জাফর তখন রাগে গসগস করে চলে যায় ওখান থেকে। হ্যাঁ, ঘট করে যে বলে, গোলাপিকে ঢাকা পাঠিয়ে দাও, আগে তো কতবার বলছি, যাও। আমি এখন কাঠগোলার কি লাল গোলার যুদ্ধে যাচ্ছি, সব গোলা গোলা, হ্যাঁ ঘোলা গোলা সব। এখন আমি লাল গোলার যুদ্ধে যাচ্ছি, বেশ কিছুদিন লাগবে ওখানে, এরপরে এসে আমি ওর দেখব। এই বলে মির্জাফর চলে যায়। এইটা আবার এই তারিখের। একটু পরেই গোলাপি বাইজি পাশের ঘর থেকে বাইরে হয়ে আসে। সে লুকিয়েছিল বাবার ভয়ে, মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বলে দাও দাও আমাকে ঢাকা পাঠিয়ে। হ্যাঁ, মা বলে, তুই সত্যি বলছিস? তোর বাবা কিন্তু বলে গেছে। হ্যাঁ जी, मुझे जाने दो अम्मा जी, मेरी मैं इधर नहीं रहूँगा, मेरे साथ में জালাল जाएगा। জালাল कौन? वो मीर मदन का बेटा। হ্যাঁ, मीर मदনের बेटा नहीं, मीर মদনের ছোট ভাই। ओ हो जी अम्मा, मेरे एक बॉडीगार्ड का तो ज़रूरत है, तो জালাল কে আমাকে সাথে যেতে দাও। মা ভাবে सोचना पड़ेगा। হ্যাঁ, মেয়ে বলে, सोचना का कोई जरूरत नहीं अम्मा जी, अब्बा जी तो कह दिया। माँ तखन बोले, ठीक है चलो फिर, मेरे क्या कसूर, मेरे क्या लेना देना, तुम बाप बेटी का बात है। পরের দিনই সকলে জাফর ওরফে গোলাপি রওনা দিল, সাথে জালাল সহ আরো দুইজন প্রহরী, একজন দাস, একজন খাসবাদী ও আরো কয়েকজন মাঝি মাল্লার সহ। গঙ্গার বুকে ভাসল বজরা বড় নৌকা, সাথে অনেক টাকা পয়সা, হীরা জহরত, মোহর নিল। রিচ লোকের মেয়ে, অসুবিধা তো নাই। হ্যাঁ, জলের দোলে কেঁপে কেঁপে গোলাপির নৌকা ভাসছে, গোলাপি এখন নৌকায়। হ্যাঁ, কাঠ গলা নাচঘর আর দেখা যায় না। বিশাল দেশি জালাল পাশে বসে, তার কাঁধে মাথাটা এরকম করে রেখে গোলাপি এরকম করে দেখতে থাকে মুর্শিদাবাদ আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। তবুও তার ভালোই লাগে, চলো। আব্বার সাথে অভিমান করে চলে যাচ্ছে নাকি অন্য কিছু, মাঝে মাঝে এটাও ভাবে। ঢাকা শহর অনেক দূর, শুনেছে ঢাকা হচ্ছে বৃন্দাবনের মতো ফুলে ফলে ভরা, পশু পাখির কিচিরমিচির শব্দে সারাটা ঢাকা জেগে থাকে, আনন্দে মেতে থাকে। হরিণ আর বানরকুল ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওখানেই একটা বাসা করে তারপর
থেকে যাবে, দেখা যাক। জালালকে তার ভালোই লাগে, যদি সে ঢাকাতে থাকতে চায় আমার সাথে সবসময়, আমি বিয়েও যদি করতে চায় আমার অসুবিধে নাই, খুব ভালো ছেলে, আমার জীবন কেটে যাবে। আব্বা হুজুর কেন রাগ করবে? আব্বা আমার উপর কোনদিন রাগ করতে পারে না। না, ও নেই হোগা। জালাল চুপচাপ থাকে, কোনো কথা কয় না, ভাবে মেয়েদের মন। কদিন পরেই বলবে চলো ফিরে যাই, আমার এনাফ হয়ে গেছে এখানে। জালাল মিটি মিটি হাসে। ওদের বড় নৌকা বা বজরার ঢাকার ৭ মসজিদ রোডের এলাকার কাছে এসে থামে। হ্যাঁ, নদীর ধারে ভিড়ে নৌকা, হ্যাঁ, এর কাছেই লোকজন একটা বড় ঘর তৈরি শুরু করে দেয় নামা মাত্রই। হ্যাঁ, বেশ কিছু জায়গা নিয়ে। হ্যাঁ, গোলাপি আর জালালি দুজনে বনে বনে ঘুরে বেড়ায়, বানা বানা ঢুরানা যাও কিতা ছুপ গায় কৃষ্ণাম রাধে। হ্যাঁ, এরকম গান গায়। হ্যাঁ, কত ধরনের গাছগাছালি, খাল, ঝিল, বিল, পরিষ্কার পানি, অনেক কাঁঠাল গাছ আছে, কিন্তু কাঁঠালি চাপা তো এখনো দেখলো না। হ্যাঁ, কাঠগোলাপও দেখলো না। এই বলে দুজনে হাসে। ওর একটা ঘোড়ায় দুজনে চড়ে ঘুরে বেড়ায়, 2 প্রহরী জোরে জোরে হাসে পিছন পেছন। ওরা দুজন এক সময় এই এখনকার যে বলাকা সিনেমা হলটা আছে ওর কাছাকাছি চলে আসে। সব জঙ্গল, অত ঘন না, মোটামুটি চলার মতো। হ্যাঁ, ওর পরেই জঙ্গলটা একটু হালকা হয়ে গেছে, ওখানে একটা সরু পথ চলে গেছে একেবারে সেই আজিমপুর হয়ে পুরনো ঢাকার দিকে। বুড়িগঙ্গা নদী থেকে সেই রাস্তা মিশেছে। এরপর আর ঘোড়া থেকে নেমে হাঁটাহাঁটি শুরু করে পূব দিকে, ঢাকা ইউনিভার্সিটির এলাকার কাছ দিয়ে হেঁটে সেই রমনা রেসকোর্স ময়দান দিয়ে হেঁটে হেঁটে গিয়ে সেই রমনার বটমূলে, হ্যাঁ, ওই গাছটা তখনও ছিল, ওর কাছে গিয়ে ওরা বসে। হ্যাঁ, অনেক বান্দরও দেখলো ওরা ওই সময়। এটাকে বান্দরবনও বলা যায়, বৃন্দ্রাবন, বান্দরবন একই হলো। অনেক ধরনের পাখিও দেখলো, জীবনে দেখে নাই। তার মধ্যে ছিল কুটুম পাখি একটা। সেই রমনার বটমূলে বসে ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। গোলাপি একটু চালাকি করে হাঁটার সময় ইচ্ছে করে হারিয়ে যায়, দেখে যে জালালউদ্দিন কি করে। হ্যাঁ, তারপর গায়, আস্তে আস্তে গান গায়। হ্যাঁ, এরকম দুষ্টামি করে জালালকে খুঁজে বের করে। আবার জালাল আবার খুব সুন্দর বাঁশি বাজাতে জানে, ভাই মিলে গেছে। হ্যাঁ, সেই বাঁশি শুনে গোলাপি উতলা হয়ে যায়। হ্যাঁ, जब से तेरे बंशी धनी रे मन में मुझ रे मेरे ও কানাই, এরকম গান গায় আর কি। বৃন্দাবনে তাদের লীলা খেলা ভালোই চলে। আহা, ঢাকা, ঢাক ঢাক কিতনা খুবসুরত নাম। মাঝে মাঝে ওদের পুরোনো ঢাকায় শহরে যেতে হয়। হ্যাঁ, ওরা ঘোড়ার গাড়িতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় পুরন ঢাকার। হ্যাঁ, স্থানীয় দেওয়ান নায়েবের সাথেও দেখা হলো। হ্যাঁ, ওরা দুজন প্রায় হাজির দোকানের কাছে গিয়ে বিরিয়ানি খেতে যায়। হ্যাঁ, তখন ওই দোকান ছিল, অন্য নাম ছিল আর কি। ওইখানে মরণ চাঁদ মতিলালের দইয়ের দোকানও ছিল। হ্যাঁ,
এই মিষ্টি খেতে খেতে ওরা মানে এত ভালো লাগে, কয় এইখানকার খাওয়া দাওয়া এত মজা। কিন্তু এইভাবে চলে দিন। কিন্তু মীর জালাল হচ্ছে একজন সৈনিক, আমি সৈনিক। হ্যাঁ, তার রাস্তায় মানে অত ভালো লাগে না, কিন্তু ভাবে যুদ্ধের কথা ভাবে। যেমন নবাব সিরাজউদ্দৌলা তাকে বলেছে তাকে একটা ভালো পোস্ট দিবে, ভালো চাকরি দিবে। হ্যাঁ, জালাল শুধু অপেক্ষা করছে কবে গোলাপি বালার শখ মিটবে। হ্যাঁ, জালালের বিয়েতে কোনো আপত্তি নেই, এখন সময়ের অপেক্ষা। গোলাপিকে তার ভালোই লাগে। জালাল গুড শর্ট ফাইটার। হ্যাঁ, বড় তলার খেলা জানে, তার সামনে কেউ আসতে সাহস পায় না। এইদিকে মীর জাফর দিন দশেক পর বাড়িতে এসে শুনে যে মেয়ে ঢাকা চলে গেছে। বউ মুন্নি বেগমকে বলে, তো মুন্নি বেগম বলে, আপনি তো কাহা ঢাকে সে ভেজ দো। আরে मैं तो मजाक किया। কিরে ভাই? বউ বলে, আমি তো সেটা বুঝি নাই, তুমি বলছো ঢাকা পাঠিয়েছে, যে সে ঢাকা চলে গেছে। সাথে কে গেছে? জালাল, আমার শত্রু। জালালের সাথে তুমি কেন তাকে পাঠালে? छोड़ो তোমার এসে বাত মে क्या फायदा। মীর জাফর সব ছেলেদের ডাকলো যে ঢাকা থেকে যা, তোর বোনকে ফিরে নিয়ে আয়। কোনো ছেলে রাজি হয় না, কারণ ওর ভাইরা আসলে ওকে খুবই আদর করত। তখন এমন মিরনও জিজ্ঞাসা করে, মিরনও বলে, বাবা আব্বা হুজুর জানে তো, ও যাক না, ও একটা আমার বোন, আমরা সবাই আদর করি, ও ওর মতো থাক না, অসুবিধাটা কি? আর ওই জালাল গেছে, ও তো আমাকে শত্রু, একজন শত্রু কমলো, অসুবিধাটা কি? তো মীর জাফর মানে না, না না না, এইটা ওই কথা না, তোরা বুঝবি না, যাক তোমরা যাও, আমি অন্য লোক খুঁজব, যাও সবাই তোমরা। তোরা সবাই চলে গেলে তখন অন্য একটা লোকরে প্রহরী পাঠায়, প্রহরী খবর দেয়, যাও ওরে পাত্তা লাগাও। হ্যাঁ, প্রহরী কানে আস্তে আস্তে কি যেন বলে। একটু পরেই উমিচাঁদের ছেলে প্রতাপ চাঁদ আর ইবলিস এসে হাজির। ওই ইবলিস যে গান গায়, একটি গন্ধ মেরো লাগিয়া আল্লাহ পাঠাইলো দুনিয়ায়, আদম খাইলো হাওয়ায় খাইলো, ইবলিস শয়তান তার আশা পুরাইলো। এরকম করে গান গাইতে গাইতে হাজির ইবলিস শয়তান। আবার জোরে ডাক দেয়, ইবলিস 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 শয়তান। এই ডাক শুনলে সাধারণ মানুষ ভয় পেয়ে যায়। হ্যাঁ, ও একজন তীরন্দাজ, ভালো তীর মারতে পারে, দূরের থেকে তীর মারে। এই যে এখনকার শার্প শুটার আছে, দূরের থেকে একজন লোকরে গুলি করে মারে, ও ছিল ওই দিনকার তীরন্দাজ। এই একটা লোকরে মারবো দূরের থেকে, একদম অব্যর্থ লোক, হ্যাঁ, তার মেরে ফেলবে, এইটা ওর মেইন কাজ। এই কাজ অনেকদিন পর একটা কাজ পাইছে, রাজার কাজ পাও, হেভি খুশি সে। হ্যাঁ, লোকজন তার পছন্দ করে না। হ্যাঁ, ও তখন বলে যে, আরে কয় আমি আমার কাজ করি, অসুবিধা কি? লোকজন হেভি বাজে বাজে কথা কয়, এই ইবলিস তুই রাস্তাঘাটে হয়েছ, ইবলিসে আসল নাম কেউ জানে না। হ্যাঁ, তুই তোর মার ফুটকি দেওয়া বাইরে, এইসব হাবিজাবি কথা কয়। হ্যাঁ, ইবলিস কও তোমার কথা। আর আমিও তোমার মতো একটা কাজ করি, আমি এই কাজে ট্রেনিং নিয়ে এক্সপার্ট হয়েছি, ভালো দেখেই আমার এই কাজে ডাকছে। তোমার যে কাজ আমি করতেছি পছন্দ না হলে তুমি নামাগো কাছে গিয়ে বলো, যারা এই অর্ডার দেয় তাদের গিয়ে বলো এইটা এই ভালো না, কিন্তু আমি না থাকলে আরেকজন এসে এই কাজ করবো, কাজটা থেমে থাকবো না। তো মানুষ এটা বোঝে না। হ্যাঁ, তো মীর জাফর ওদের দুজনের সাথে গোপনে কথা বলে চলে যায়। হ্যাঁ, একটা ঝটিকা বাহিনীর মতো ওদের একটা ক্ষমতা দেয়। প্রতাপ চাঁদের নেতৃত্বে একটা দল, হ্যাঁ, ঢাকার দিকে রওনা দিল। লক্ষ্য ঢাকা এবং লক্ষ্য বস্তু মির্জালা। আবার
কে নদীপথের যাত্রা কয়েকদিন লাগবে, ইবলিসের আর তর্স হয় না। এক জায়গায় নদীটা একটু সরু হয়ে গেছে দেখে এক পাশে কৃষক খেতে ধার করছে, হ্যাঁ, কাজ করছে, লোকজন হেঁটে যাচ্ছে। ইবলিস বলে, হুজুর ইবলিসের খেলা দেখেন। হ্যাঁ, নৌকার সবাই ওর দিকে তাকিয়ে রইল, কি খেলা দেখাবে। হ্যাঁ, তো ও তখন ডাক দেয়, ইবলিস 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 শয়তান। হ্যাঁ, তখন এই ডাক সবাই জানে, আর এই এর ফলও কি তাও জানে। হ্যাঁ, যার ফলে যে যেদিকে পারে দৌড় দিতেছে। হ্যাঁ, কিন্তু একটা বুড়া লোক জাস্ট ওইটা দাঁড়াইছে, ভাবতেছে যে কি হইলো, কি করব, কিংবা কিছু একটা করব, তার আগেই ইবলিস একদম এরকম করে সহিকরা মারে দিচ্ছে। অব্যর্থ লক্ষ্য একদম কলিজা ভেদ করে বের হয়ে গেছে। হ্যাঁ, ও মানে মিস হয় না। তো ওই প্রতাপ চট করে, তুই কেন মারলি তারে? ধরে ওরা পালাইলো না, যে নেই পালায় গা ও মরে গা। এই যে একটা কথা হলো, একটা মানুষের জীবন নিয়ে সিনেমেন গেলি, খবরদার, তোর কাজ হলো ঢাকায় গিয়া জালাল রে মারা। এইসব লোক, অন্য লোক সাধারণত কি মারবি কেন? সে কি মারার মতো অপরাধ করছে? এই হুজুর ভুল হয়ে গেছে। হ্যাঁ, পরের দিন নৌকা চলছে, ইবলিস বলে, হুজুর পাখি শিকারও করবে, এটা তো অসুবিধা নাই না, ঠিক আছে, একটু হাসে। তো এছাড়া পাখির মাংসও খাওয়া যাবে। হ্যাঁ, প্রতাপও হাসে। মাথার উপর দিয়ে আকাশে অনেক পাখি উড়ে যাচ্ছে, ইবলিস এরকম তাক করে বয়ে দিছে। হ্যাঁ, উপরের দিকে তাকাইয়া, মানে না, মানে যখনই এম করবো, মানে বসবো যে এখন মারলে, ওই জন্য ওয়েট করতেছে। সবাই তাকায় দিচ্ছে আকাশের দিকে, আবার মাঝে মাঝে ইবলিসের দিকেও তাকায়। তারপরে একবার একদম ওইগুলো মারছে একটা তীর, ভাই একদম তীরটা গিয়া একটা পাখি তো মারছে, বড় পাখি, সেই পাখিটা ফিরে আইসা একদম তীর সহ নৌকার কাঠে ফ্যাট করে শব্দ করে গাইতে গেছে। পাখিটা তখন ঝটপট খেতেছে। এইটা দেখে মানুষ হেভি খুশি হয়েছে, প্রশংসা করতে, সাবাস, এরকম তীরন্দাজ তো আমরা দেখি নাই। তখন ইবলিস কয়, এরকম কয়, আমার কাছে এরকম 5টা তীর আছে, আমি একসাথে 5টা পাখি মারতে পারি, কিংবা 5 জনে মারতে পারি, তবে ওই তীরগুলো আমি আনি নাই সাথে। ঠিক আছে, হ্যাঁ, পঞ্চশর, হ্যাঁ, পঞ্চশর ট্রেনিং আমার আছে, এটা কয়। তখন প্রতাপ কয়, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার রেস্ট নাও তোমরা, কালকের মধ্যে, কয়েকদিনের মধ্যেই আমরা ঢাকা পৌঁছে যাব। ভাই কাহিনী আর অতটা নাই। ঢাকা এসে বুড়িগঙ্গার ধারে ওই 7 মজিদ রোডের কাছেই তারা থামে এবং জানতে পারে যে তারা এখানেই আছে, কিন্তু বাসায় তখন তারা ছিল না। প্রহরীরা বলল যে একটু বেড়াইতে গেছে, তো ওদেরই একজনের সাথে নিয়ে ওরা বাইরে গেছে, মানে কাজ খুব কুইক করতে হবে, জানাজানি হয়ে গেলে আর হবে না জিনিসটা। খুঁজতে খুঁজতে আরো সবাই সেই রমনার বটমূলে আসে, মানে ওইটাই তাদের আসল ছিল। হ্যাঁ, জায়গা দূর থেকে দেখে ওদের সাথে সাথে ইবলিসও দেখতেছে, এবার ইবলিস সাথে সাথে রেডি হয়ে গেছে, এরকম টার্গেট রাখছে একটু আড়াল থেকে আর কি, সময় খুঁজতেছে কখন মারবে তারে। হ্যাঁ, ঠিক ভালো মতো পজিশনটা পাচ্ছে না আর কি। ওরা দুইজন বসে গল্প করতেছে। হ্যাঁ, এমন সময় রেডি হয়েছে যে এখন মারতে পারবো, তখনই আবার সে চিৎকার করে উঠছে, ইবলিস 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 শয়তান। যেই ডাক শুনে গোলাপি তো ঠিকই জানে, গোলাপি ভয়ে উঠতে গিয়া গাইপ আবার নিচে পড়ে গেছে। হ্যাঁ, জালালও জানে, জালাল দৌড়াইব, কিন্তু ওই গোলাপি পড়ে গেছে দেখে ওরে উঠিতে গেছে, উঠিতে গিয়াই এই পজিশনে আছে, এরকম একটা পজিশনে, তখনই ভাই মারছে ইবলিস। হ্যাঁ, বুলস আই, একদম ভাই কলিজা ভেদ করে আরেক দিকে তীরটা বাইরে হয়ে গেছে। হ্যাঁ, বিশাল জোয়ান তো, তারপরেও ঘুরা খাড়াইছে। হ্যাঁ, 2-1 পা আগাইছে, তো সাথে সাথে ইবলিস আবার আরেকটা তীর এরকম করে বাইর করে নিশানা রাখছে, জানে আসতে পারবে না, ওয়ান ইজ এনাফ, একই আছে, বাট লেকিন বলা তো যায় না কি হয়, রেডি হয়ে রাখছে। কিন্তু জানালা আসলে বেশি দূরে আগাইতে পারেনি, একটু এসে এরকম মুখ থুবড়ে পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত বেড়েছে। আহা ভাই, কি করুন দৃশ্য! ওই দৃশ্য দেখা
গোলাপি, আমাদের শাকিলা জাফর গোলাপি অজ্ঞান হয়ে গেছে। আর কি, খেলা শেষ। প্রতাপ চাঁদ আস্তে আস্তে সামনে আসে, দেখে ঠিক মরছে কিনা। ইবলিস চারদিকে চক্কর খায়, আর বাকি সবাই ধরাধরি করে এরা সব প্রস্তুত হয় মুর্শিদাবাদে ফিরে যাবে। এ হচ্ছে ভাই কাহিনী, নবাবদের কাহিনী, রাজরাজার কাহিনী এইরকমই। এখানে স্বার্থটাই সবচেয়ে বড়, ক্ষমতা, লড়াই, অহংকার, অহমিকা যাই বলেন, ওগুলোই রুল করে বাস্তব জীবন। টাফ, ভেরি টাফ। ওকে, থ্যাংকস ফর লিসনিং, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট রিয়েলি। ওকে, খুদা হাফেজ।